এখন আমরা কবিতার ডিটেলসে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে সনেট নাম্বার 18 ইজ আ পার্ট অফ ফেয়ারিওর সনেট সিরিজ। ফেয়ারিওর সনেট সিরিজের একটি অংশ হলো সনেট নাম্বার 18, যেটি লেখা হয়েছিল মিস্টার ডব্লিউএইচকে উদ্দেশ্য করে। সো এই মিস্টার ডব্লিউএইচ তিনি হতে পারেন আইদার হেনরি রিসলে, যিনি ছিলেন থার্ড আর্ল অফ সাউদাম্পটন, অথবা উইলিয়াম হাবার্ট, যিনি হলেন থার্ড আর্ল অফ পেমব্রক। তো এরপরে আমরা কবিতার টেক্সটে আসব। তো শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, thou art more lovely and more temperate, rough winds do shake the darling buds of May, and summer's lease hath all too short a date. Sometime too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed, and every fair compare sometime declines by chance or nature's changing course untrimmed. But the eternal summer shall not fade, nor lose possession of that fair thou wast, nor shall that brag thou wanderest in his shade, when in eternal lines to time thou growest. So long as man can breathe or eyes can see, so long this lives this, and this gives life to thee. তো এটি আমাদের টেক্সট সনেট নাম্বার 18। আমরা এখন কোয়ার্ট্রেন বাই কোয়ার্ট্রেন আলোচনা করব। আমরা এখন দেখব ফার্স্ট কোয়ার্ট্রেন, এবং এখানে কবি কি বলতে চাইছে সেটা আমরা আলোচনা করব, এবং প্রত্যেকটি শব্দের অর্থসহ ব্যাখ্যা করার চেষ্টা করব। তো যেটা আমরা দেখতে পাচ্ছি, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারবো। দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি হলে আরও বেশি সুন্দর, আরও বেশি পারফেক্ট এবং নিখুঁত। রাফ উইন্ডস ডু শেক, ঝোড়ো বাতাস নাড়িয়ে দিয়ে যায় দি ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ মে মাসের সুন্দর কুড়িগুলোকে। অ্যান্ড সামার্স লিজ হ্যাড অল টু শর্ট আ ডেট, অর্থাৎ সামার খুব বেশি দিন বিরাজ করে না, সামারের স্থায়িত্বকাল খুবই কম। তো আমরা প্রথম লাইনে দেখতে পাচ্ছি যে কবি প্রশ্ন করছেন, এটি একটি ডিরেক্ট কনভারসেশন টাইপের। কবি তার বন্ধুকে করছেন যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করতে পারবো। তো কবির মনে একটা প্রশ্ন জেগেছে যে তিনি তার বন্ধুর সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করবেন কিনা। কিন্তু পরক্ষণেই কবি দেখছেন যে তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের সৌন্দর্যের তুলনায় অনেক অংশে লাভলি, শিরিন এবং টেম্পারেট। তো সঙ্গে সঙ্গে কবি বলছেন যে তুমি আরও বেশি লাভলি, আরও বেশি টেম্পারেট। তো কবি এই বক্তব্যকে ফুটিয়ে তোলার জন্য তিনি সামারের দিনের কিছু ডিফেক্ট বা ডিসঅ্যাডভান্টেজ তিনি তুলে ধরার চেষ্টা করছেন, এবং সেই ডিসঅ্যাডভান্টেজ বা ডিফেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি তৃতীয় লাইনে রয়েছে, যেখানে তিনি বলছেন রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ গ্রীষ্মের যে ঝোড়ো বাতাস সেগুলো কাঁপিয়ে দিয়ে যাচ্ছে, নাড়িয়ে দিয়ে যাচ্ছে, নষ্ট করে দিচ্ছে গ্রীষ্মের মে মাসের যে সুন্দর পুষ্পগুলোকে, এবং একই সঙ্গে সঙ্গে সামার খুব বেশি দিন স্থায়িত্ব করবে না। তো এখানে আমরা প্রথম লাইনে যেটি দেখতে পাচ্ছি যে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, এটি একটি রেটরিক্যাল কোশ্চেন। কারণ রেটরিক্যাল কোশ্চেন হচ্ছে সেই ধরনের ফিগার অফ স্পিচ যেখানে আমরা দেখতে পাই যে কোনো একটি প্রশ্ন করা হবে এবং প্রশ্নের মধ্যেই উত্তর নিহিত থাকবে। তো কবি প্রথম লাইনেই প্রশ্ন করছেন যে আমি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব কি না, কিন্তু পরক্ষণেই তিনি তার উত্তরটি পরের লাইনেই দিয়ে দিচ্ছেন, অর্থাৎ যে ইউ আর মোর লাভলি। তো এখানে উত্তরটি নিহিত রয়েছে, তাই এটি একটি রেটরিক্যাল কোশ্চেন।
বা এরোটেসিস। আমরা তৃতীয় লাইনে দেখতে পাচ্ছি যে রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এটি একটি পার্সনিফিকেশন। এখন আমরা জানবো পার্সনিফিকেশন কি। পার্সনিফিকেশন হলো সেই ধরনের ফিগার অফ স্পিচ বা অলঙ্কার যেখানে কোনো একটি নির্জীব বা জড়বস্তুকে জীবত্ব আরোপ করা হয়। এখানে রাফ উইন্ডস হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট আবস্ট্রাক্ট আইডিয়া, সেই আইডিয়াকে এখানে জীবত্ব প্রদান করা হচ্ছে এবং সেই উইন্ড যে কিনা সুন্দর ফুলের কুড়িগুলোকে নষ্ট করে দিচ্ছে। তো এখানে আমরা কিছু কিছু শব্দ সম্পর্কে এবার জানবো। যেমন প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি শ্যাল আই কম্পেয়ার দি, এই যে দি শব্দটা এটি হচ্ছে একটি কলোকাল ফর্ম বা প্রাচীন পোয়েটিক ফর্ম এবং এই দি সমান সমান আমরা ইউ বলতে পারি। নেক্সট লাইনে আছে দাও, দাও শব্দটি হলো ইউ এবং আর্ট শব্দের মানে হলো বর্তমান আর। তাহলে আমরা একবার দেখি শ্যাল আই কম্পেয়ার দি মানে হচ্ছে শ্যাল আই কম্পেয়ার ইউ, আমি কি তোমাকে তুলনা করতে পারি টু এ সামার্স ডে, একটি গ্রীষ্মের দিনের সঙ্গে। তো প্রথম লাইনেই একটি তুলনা আসে কবির বন্ধু সৌন্দর্য এবং গ্রীষ্মের গ্লোয়িং বিউটির সঙ্গে। দাও আর্ট, দাও সমান হচ্ছে ইউ, আর্ট হলো আর, অর্থাৎ ইউ আর মোর লাভলি, লাভলি মিন্স মোর ফেয়ার, মোর সুইট, মোর শিরিন অ্যান্ড মোর টেম্পারেট। টেম্পারেট শব্দের মানে হলো নিখুঁত অর্থাৎ পারফেক্টলি পয়েজড বা ব্যালান্স শর্ট অফ বিউটি, যে বিউটিটা খুব ব্যালান্সড হয় সেটাকে বলা হয় টেম্পারেট, অর্থাৎ ফ্রি ফ্রম এক্সেস। রাফ উইন্ডস, রাফ শব্দের মানে হলো ঝোড়ো অর্থাৎ রুড বা স্ট্রং, আর উইন্ড হচ্ছে গেল, অর্থাৎ দুটোকে যদি আমরা যুক্ত করি রাফ উইন্ডস অর্থাৎ ঝোড়ো বাতাস বা স্ট্রং গেল। ডু শেক, শেক মানে নাড়িয়ে দেওয়া অর্থাৎ পুশ দিস ওয়ে অ্যান্ড দ্যাট ইন সাচ আ ম্যানার হুইচ ক্যান ডিস্ট্রয় এভরিথিং, এমনভাবে নাড়িয়ে দেওয়া যেটা সমস্ত কিছুকে ধ্বংস করে দিতে পারে। দি ডার্লিং বার্ডস, ডার্লিং শব্দের মানে হলো সুইট অ্যান্ড বার্ডস মানে হচ্ছে কুড়ি, অফ মে, মে মাসের। সামার্স লিজ, এই টার্মটি খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম, কারণ লিজ, লিজ শব্দের বাংলা হলো ইজারা। তো এখানে যদি পরীক্ষাতে থাকে যে হোয়াট টাইপ অফ টার্ম ইজ লিজ, লিজ কেমন ধরনের টার্ম, সেক্ষেত্রে আমরা জানবো যে লিজ হচ্ছে একটি লিগাল টার্ম এবং এখানে একটি মেটাফোর রয়েছে অর্থাৎ তুলনা রয়েছে। সামার্স লিজ অর্থাৎ মনে করা হচ্ছে যেন গরমকাল বা গ্রীষ্মকাল একটা লিজ বা ইজারা নিয়েছে এবং তার ইজারা বা তার থাকার সময়টা অত্যন্ত কম এবং সেই জন্যই বলা হচ্ছে হ্যাথ অল টু শর্ট এ ডেট, অর্থাৎ টু শর্ট এ ডেট মিনস ভেরি লিমিটেড টাইম। তাহলে আমরা প্রথম কোয়ার্টারে যেটা জানতে পারছি সেটা একবার বিস্তারিত বলছি। সেটা একবার বিস্তারিত বলছি যে দ্য পোয়েট হ্যাজ আ ডিজায়ার টু কম্পেয়ার হিজ ফ্রেন্ডস বিউটি উইথ আ সামার ডে, কবির তার বন্ধু সৌন্দর্যের সঙ্গে গ্রীষ্মের দিনে তুলনা করার একটা আইডিয়া তার মনে এলো। বাট অলমোস্ট ইমিডিয়েটলি হি রিজেক্টস হিজ পয়েন্ট অ্যান্ড হি ডিক্লাইন্স দ্য পয়েন্ট অ্যান্ড ডিসাইডস দ্যাট, তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন the beauty of his friend is superior than the fluctuating and oscillating beauty of the summer day, অর্থাৎ তার বন্ধু সৌন্দর্যটা বেশি সুন্দর, সুপিরিয়র, উৎকৃষ্ট, যেমনটা ওই গ্রীষ্মের দিনের সৌন্দর্য তেমনটা নয়। এবং এই পয়েন্টটাকে প্রুভ করার জন্য পরের যে স্ট্যান্ডাগুলো কবি লিখেছেন সেটা আমরা পরে জানবো আস্তে আস্তে, কিন্তু সেই টেন্ডেন্সিটা শুরু হচ্ছে থার্ড লাইন থেকে এবং যেখানে তিনি বলছেন যে রাফ উইন্ডস অর্থাৎ গরমকালের যে ঝোড়ো বাতাসগুলো যেগুলো প্রকৃতিকে লণ্ডভণ্ড করে দিচ্ছে, প্রকৃতিকে ডিস্ট্রয় করছে, অর্থাৎ এটি সুপিরিয়র নয় কবির বন্ধু সৌন্দর্যের তুলনায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে পয়েন্টেড বিষয় হলো যে এটি খুব বেশি দিনের জন্য স্থায়িত্ব করবে না। এটি হলো প্রথম স্ট্যান্ডা বা প্রথম কোয়ার্টারের মূল বিষয়বস্তু।
এখন আমরা আলোচনা করব দ্বিতীয় কোয়াট্রেন, অর্থাৎ প্রথম কোয়াট্রেনের রেস ধরেই কবি যে ডিফেক্টগুলো তিনি দেখিয়ে যাচ্ছেন। তো থার্ড যে ডিফেক্ট তিনি দেখাচ্ছেন সামার সিজনের সেটি হলো সামটাইমস টু হট, মাঝে মাঝে খুব উজ্জ্বলভাবে দি আই অফ হেভেন শাইনস, অর্থাৎ আকাশের যে যাকে চোখ বলা হচ্ছে অর্থাৎ সূর্য, সেটি খুব উজ্জ্বলভাবে আলো দেয়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন, প্রায়ই তার উজ্জ্বল গাত্রবর্ণ ডিমড, ম্লান হয়ে পড়ে, অবস্কিওর হয়ে পড়ে, ঢাকা পড়ে যায়। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, প্রত্যেকটি সুন্দর জিনিস থেকে সৌন্দর্য কমে যায় বা নষ্ট হয়ে যায়। বাই চান্স, হঠাৎ করে, অর নেচার্স চেঞ্জিং কোর্স, অথবা প্রকৃতির কালগত পরিবর্তনের কারণে। আনট্রিমড, এবং যেটি ল্যাক অফ গ্লস বা একটি ভগ্নপ্রায় অংশে পরিণত হয়। তো আমরা সেকেন্ড কোয়াট্রেনের প্রথম যে লাইন সেখানে আমরা দেখব, অর্থাৎ কবিতার পঞ্চম লাইনে, সামটাইম টু হট দি আই অফ হেভেন শাইনস, সবথেকে গুরুত্বপূর্ণ একটি অংশ এখানে আছে যেটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দি আই অফ হেভেন, অর্থাৎ এই আই অফ হেভেন বলতে কাকে রেফার করা হচ্ছে? আই অফ হেভেন বলতে যাকে রেফার করা হচ্ছে সূর্যকে রেফার করা হচ্ছে। অর্থাৎ এখানে আমরা রেটরিক্যাল যে বিষয়টি, অর্থাৎ পেরিফ্রেসিস বা পোয়েটিক সার্কামলোকুশন লক্ষ্য করব। সো হোয়াট ইজ পেরিফ্রেসিস? যদি আমরা জানি যে পেরিফ্রেসিস হচ্ছে কোনো একটি প্লেন স্টেটমেন্টকে ঘুরিয়ে বলা, অর্থাৎ আ সিম্পল স্টেটমেন্ট ইজ সেড অর স্টেটেড ইন আ মোর রিফাইন্ড, সফিস্টিকেটেড অ্যান্ড ইন আ মোর রাউন্ড অ্যাবাউট ওয়ে, কোনো একটি সহজ কথাকে ঘুরিয়ে বলা। তো এখানে সহজভাবে যদি আমরা দ্য সান ব্যবহার করতাম সেক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না, কিন্তু এখানেই উইলিয়াম শেক্সপিয়ারের গ্লোরিফিকেশন, জয় জয়কার এখানেই, অর্থাৎ ওয়ার্ড ডিকশন, ওয়ার্ড ইউসেজের ক্ষেত্রে তার গুরুত্ব অত্যন্ত বেশি। তো এখানে দি আই অফ হেভেন সূর্যকে নির্দেশ করছে। তারপরের লাইনে আমরা দেখি একটু, তাহলে সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইনস, মাঝে মাঝে এই সূর্য প্রচণ্ড আমাদের তাপ, উত্তাপ বা আলো প্রদান করে। আবার পরক্ষণে কি ঘটে? অ্যান্ড অফেন, প্রায়ই, ইজ হিজ, তার, এখানে হিজ বলতে আমরা সূর্যের বিষয়টা দেখতে পাবো, অর্থাৎ দ্য সান, এটি সবসময় আমরা ম্যাসকুলাইন জেন্ডার হিসাবেই দেখি। তো এখানে হিজ বলতে দ্য সানকে নির্দেশ করা হচ্ছে। তো সেই সূর্যের গোল্ড কমপ্লেকশন, উজ্জ্বল গাত্রবর্ণ, ডিমড, ম্লান হয়ে পড়ে। এই লাইনে কবি খুব সুন্দরভাবে একটা উপমা ফুটিয়ে তুলেছেন, যেখানে তিনি তার বন্ধু সৌন্দর্যের সঙ্গে সূর্যের যে গাত্রবর্ণ তার সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ দ্য গোল্ডেন কমপ্লেকশন অফ দ্য বিউটিফুল সান হুইচ ইজ দ্য ফাউন্টেন সোর্স অফ এনার্জি অ্যান্ড লাইট ইন দিস মান্ডেন ওয়ার্ল্ড, তার সঙ্গে তিনি যেটি তুলনা করেছেন সেটি হচ্ছে দ্য গ্লোয়িং বিউটি, দি এভারলাস্টিং বিউটি অফ দি পোয়েটস প্যাট্রন ফ্রেন্ড। এবং 7 নম্বর লাইনে কবি একটি অমোঘ সত্যকে তুলে ধরছেন যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, অর্থাৎ প্রত্যেকটি সুন্দর জিনিস থেকে সৌন্দর্য হারিয়ে যায়। এটি একটি ওভিডিয়ান থিম। ওভিডের বিভিন্ন কবিতাতে আমরা এই থিমটা দেখতে পাই, যেখানে আমরা দেখি টাইম ইজ দ্য আলটিমেট কনকারার, সময় এমন একটি বিষয় যেটি কাছে প্রত্যেককে হার স্বীকার করতে হয়। তো এখানে কবি খুব সুন্দরভাবে একটি পান ব্যবহার করেছেন, অর্থাৎ
যেখানে একটি বাক্যের মধ্যে ফেয়ার শব্দটি দুবার ব্যবহার করা হচ্ছে এবং দুটি আলাদা আলাদা মিনিং নিয়ে। সো হিয়ার দ্য ওয়ার্ড ফেয়ার বিয়ার্স দ্য ডাবল মিনিং। যেখানে প্রথম ফেয়ারটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটি হলো এভরি ফেয়ার। এভরি ফেয়ার মিনস এভরি ফেয়ারফুল থিংস বা এভরি বিউটিফুল থিংস। এবং দ্বিতীয় যে অংশটি রয়েছে ফ্রম ফেয়ার, অর্থাৎ ফ্রম ফেয়ার মানে কি, ফ্রম দ্য ভেরি স্টেট অফ ফেয়ারনেস বা ফ্রম দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ ফেয়ারনেস। অর্থাৎ প্রত্যেকটি সুন্দর জিনিস একটা নির্দিষ্ট সময়ে তার সৌন্দর্য ক্লাইমেটিক ওয়েতে উঠবে, তার একটা নির্দিষ্ট একমিতে পৌঁছাবে, অর্থাৎ সৌন্দর্য সর্বোচ্চ চূড়ায় যাবে এবং যেখান থেকে তার ডাউনফলটা হতে শুরু করবে। এটি পৃথিবীর প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রেই প্রযোজ্য। যে বিষয়টা বলছিলাম ওভিডিয়ান থিম, ওভিডের একটি খুব বিখ্যাত কথা আছে, টেম্পাস এডাক্স রেরাম, অর্থাৎ টাইম ইজ দ্য আলটিমেট কনকারার, টাইম হুইচ ক্যান কনকার এভরিথিং। সময় প্রত্যেকটি জিনিসকে নষ্ট করবে এবং সেই নষ্ট বা সেই জয়লাভটা দুটো কারণে হতে পারে। পৃথিবীর প্রত্যেকটি জিনিস নষ্ট হয় দুটি কারণে, সেটি কবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন 8 নাম্বার লাইনে। বাই চান্স হঠাৎ করে, অথবা নেচারস চেঞ্জিং কোর্স, অর্থাৎ হঠাৎ করে হতে পারে, অথবা নেচারের যে ল, নেচারের যে আইন, যেখানে প্রত্যেকটি বস্তুকে, অর্থাৎ এভরি অবজেক্টস মাস্ট আন্ডারগো আ সি চেঞ্জ অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইম, নির্দিষ্ট কোনো একটি সময়ে গিয়ে যেখানে প্রত্যেকটি বস্তুর পরিবর্তন অবশ্যম্ভাবী এবং প্রত্যেকটি বস্তুকে শেষ পর্যন্ত যে অংশে পরিণত হতে হয় সেটি হলো আনট্রিম। অর্থাৎ ট্রিম শব্দের বিপরীত শব্দ হলো আনট্রিম। আনট্রিম শব্দের মানে হলো ল্যাক অফ গ্লস অথবা সৌন্দর্য হারিয়ে ফেলা। তো প্রথম দুটি স্ট্যান্ডাই তাহলে আমরা সেইভাবে দেখেছি যে প্রথম স্ট্যান্ডাই কবির বন্ধুর সৌন্দর্যকে তুলনা করার মধ্য দিয়ে কবিতাটা শুরু হচ্ছে, কিন্তু পরক্ষণেই তিনি সেই সৌন্দর্যের তুলনা করার বিষয়টি তিনি রিজেক্ট করছেন এবং তারপরে একের পর এক যুক্তি দিয়ে তিনি দেখাচ্ছেন কিভাবে তার বন্ধুর সৌন্দর্য ফার বেটার সুপিরিয়ার দ্যান দ্য ফ্লাকচুয়েটিং বিউটি অফ দি সামার। এবং সেকেন্ড স্ট্যান্ডা হচ্ছে ইজ দ্য বার্নিং প্রুফ টু দ্যাট ফ্যাক্ট, যে এটা তিনি প্রমাণ করে ছাড়ছেন যে তার বন্ধুর সৌন্দর্য অন্যান্য সৌন্দর্যের তুলনায় অনেক বেশি ভালো এবং যেখানে পৃথিবীর প্রত্যেকটি সৌন্দর্য নষ্ট হচ্ছে সেখানে তার বন্ধুর সৌন্দর্য এক্সেপশনাল। এটা আমরা এর পরের আস্তে আস্তে এর পরের আমরা ক্লাসে আলোচনা করব থার্ড কোয়ার্ট্রেন থেকে। আচ্ছা, এটা মোটামুটি আর নেই কিছু।